পার্বত্য চট্টগ্রামে বাঙালি ও পাহাড়িদের মধ্যকার চলমান দাঙ্গা, 4 জনের নিহত হওয়ার ঘটনা, ঘরবাড়ি দোকানপাটে আগুন জ্বালিয়ে দেওয়া, অনেক নিরীহ পাহাড়ির ঘর ছেড়ে পালানো, এই সব কিছু এই অঞ্চলে প্রায় 5 যুগের বেশি সময় ধরে চলমান পাহাড়ি জনগোষ্ঠীর অস্থিরতা এবং অধিকার সংক্রান্ত বিষয়গুলোকে নতুন আঙ্গিকের সামনে নিয়ে এসছে। পাহাড়িদের চাওয়া পাওয়াগুলো মূলত কি কি, বাঙালি এবং সরকার পক্ষের সাথে তাদের বিরোধের জায়গাটাই বা কোথায়, সরকার পক্ষ পাহাড়িদেরকে নিয়ে কিভাবে চিন্তা করছে, এই সব কিছুকে পাহাড়ি এবং সরকার পক্ষের দৃষ্টিকোণ থেকে তুলনামূলকভাবে সারানোর চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে। পাহাড়িদের সর্বপ্রথম দাবি হলো তাদেরকে স্বতন্ত্র জাতি এবং আদিবাসী হিসাবে স্বীকৃতি দেওয়া এবং তাদের দাবি অনুসারে এই অঞ্চলে চলমান সেনা শাসনের অবসান ঘটানো। প্রথমে থাকছে সরকার পক্ষের যুক্তি এবং এরপরে থাকছে পাহাড়িদের যুক্তি এবং তুলনামূলক বিশ্লেষণ। সরকার পক্ষের বিশেষজ্ঞদের মতে পাহাড়িরা আদিবাসী হিসাবে স্বীকৃতি পেলে জাতিসংঘ স্বীকৃত আদিবাসীদের অধিকারগুলো তারা পেয়ে যাবে। 2007 সালে জাতিসংঘের আদিবাসীদের অধিকার সংক্রান্ত ঘোষণাপত্রে আদিবাসীদের যেসব অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে সেগুলো হলো আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও ভূখণ্ডের উপর সামরিক কার্যক্রম বন্ধের অধিকার, তাদের ভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদ প্রক্রিয়া থেকে রেহাই পাবার অধিকার, তাদের সম্মতি ছাড়া যেসব ভূমি ভূখণ্ড এবং সম্পদ ছিনিয়ে নেওয়া হয়েছে সেগুলো পুনরুদ্ধার ও ফেরত পাবার অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার ইত্যাদি। সরকার পক্ষের বিশেষজ্ঞরা মনে করেন পাহাড়িরা যদি আদিবাসী হিসাবে স্বীকৃতি পায় তবে তারা মোটা দাগে কিছু অধিকার চাইতে পারবে, যেমন ভূমির অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার, স্বায়ত্তশাসনের অধিকার, নিজস্ব জাতীয়তা লাভের অধিকার এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপ। সরকার পক্ষের দাবি পাহাড়িরা আদিবাসী হিসেবে স্বীকৃতি পেলে তারা ভূমির অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার পাওয়ার সাথে সাথে স্বায়ত্তশাসনের অধিকার পর্যন্ত পেয়ে যাবে, যেটা মূলত সরকার থেকে নিজেদেরকে স্বাধীন করে ফেলারই নামান্তর, যেটা বাংলাদেশকে করে ফেলবে কয়েক টুকরো। সরকার পক্ষের মতে পাহাড়িরা হলো উপজাতি, কিন্তু কোনো অবস্থাতেই কোনো স্বতন্ত্র জাতি কিংবা আদিবাসী নয়। আবার পাহাড়িদের মতে সেখানে বসবাসকারী বাঙালিরাই হলো সেটেলার। আদিবাসী এবং উপজাতি কারা সেটা নির্ধারণে সরকার পক্ষ মূলত বিখ্যাত নৃতত্ত্ববিদদের এবং জাতিসংঘের দেওয়া সংজ্ঞা ফলো করে। আবার পাহাড়িরা মূলত মার্ক্সবাদের দেওয়া তত্ত্বের উপর ভিত্তি করে এই সংজ্ঞা দিতে চায়। নৃতত্ত্ববিদ লুই মর্গানের সংজ্ঞা অনুযায়ী আদিবাসী হচ্ছে কোন স্থানে শরণাতীত কাল থেকে বসবাসকারী আদিমতম জনগোষ্ঠী যাদের উৎপত্তি, ছড়িয়ে পড়া এবং বসতি স্থাপন সম্পর্কে বিশেষ কোনো ইতিহাস জানা নেই। এই আদিবাসী শব্দের ইংরেজি প্রতিশব্দ ইন্ডিজেনাস। অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি অনুসারে একটি নির্দিষ্ট এলাকার প্রকৃত আদি বাসিন্দারাই হলো ইন্ডিজেনাস পিপল বা আদিবাসী। ILO এর ইন্ডিজেনাস অ্যান্ড ট্রাইবাল পিপলস কনভেনশন 1989 এর আর্টিকেল 1 অনুসারে একটি দেশের মূল জনগোষ্ঠী থেকে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে ভিন্নতর, যারা নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি ও আইন দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে পরিচালিত, তাদেরকে উপজাতি বলা হয়। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী 13টি উপজাতি প্রত্যেকটি অভিবাসিত, অর্থাৎ অন্য কোনো দেশ বা জায়গা থেকে প্রস্থান হয়ে তারা এই এলাকায় প্রবেশ করেছে। ঐতিহাসিক তথ্য মতে এই এলাকায় ক্ষুদ্র জাতিসত্তা সমূহের আগমন শুরু হয় 16 শতকের দিকে। এইসব ক্ষুদ্র জাতিসত্তা পার্বত্য চট্টগ্রামের আদি ভূমিপুত্র নয়। সরকার পক্ষের মতে আদিবাসী সম্পর্কিত নৃতত্ত্ববিদ এবং জাতিসংঘের দেওয়া সংজ্ঞা মতে এইসব ক্ষুদ্র নৃগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামের আদিবাসী নয়, কারণ তাদের প্রত্যেকেরই আগমন ঘটেছিল আজ থেকে 300 বা 500 বছর আগে অন্য কোনো দেশ বা জায়গা থেকে অভিবাসনের মাধ্যমে, এবং এর আগে তাদের কোনো অস্তিত্বই এই জায়গাতে ছিল না। সরকার পক্ষের আরেকটি যুক্তি হচ্ছে আদিবাসী হতে হলে কলোনিয়াল কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ কলোনাইজেশন হতে হয়। পার্বত্য চট্টগ্রামে সেই ধরনের কিছুই হয়নি। তাছাড়া 1997 সালে সম্পাদিত শান্তি চুক্তিতে পার্বত্য চট্টগ্রামকে উপজাতি অধ্যুষিত অঞ্চল হিসাবে বর্ণনা করা হয়েছে। সরকার বলছে সেই চুক্তির মাধ্যমে পার্বত্য অঞ্চলের নেতারা উপজাতি শব্দটি মেনেও নিয়েছে। আবার জাতিসংঘের কোন দলিলে আদিবাসীর সর্বসম্মত সংজ্ঞাও নেই বলে মনে করে বাংলাদেশ সরকার, শুধুমাত্র আদিবাসীর অধিকার সম্পর্কিত ঘোষণাপত্র রয়েছে। সরকার পক্ষে বিশেষজ্ঞরা মনে করেন বাঙালিরাই বরং এই অঞ্চলের আদিবাসী, কারণ পার্বত্য চট্টগ্রামে যে প্রাচীন মানচিত্র পাওয়া যায় সরকার পক্ষের মতে সেই মানচিত্রে বাঙালিদের বসবাস ছিল প্রাচীন কাল থেকেই। এর বাইরেও মোগল আমলে, ব্রিটিশ আমলে বাঙালিদের এই অঞ্চলে গমনের ইতিহাস পাওয়া যায়, অর্থাৎ বাঙালিরা সুপ্রাচীন কাল থেকেই এইখানে বাস করছে আদিম অধিবাসী হিসাবে। অন্যদিকে পাহাড়ি বিশেষজ্ঞদের মতে সুদূর অতীতে চাকমা বা অন্য ক্ষুদ্র জাতিসত্তাগুলোর বসবাস এখানে ছিল না, এই জায়গাটি মনুষ্য বসতিবিহীন ছিল। এইখানে আদিবাসী তারাই যারা একটি অঞ্চলে প্রথমে এসে বসবাসের উপযোগী করে গড়ে তোলে, বসতি স্থাপন করে। পাহাড়ি বিশেষজ্ঞদের দাবি বাঙালিরা এর আগে এই অঞ্চলে ছিল না।
চাকমা এবং অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তারা আরাকান, কম্বোডিয়া এবং অন্যান্য জায়গা থেকে প্রথমে এই এলাকায় এসে বসতি স্থাপন করে। সেই হিসাবে চাকমা এবং অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তারা এখানকার আদিবাসী। আবার দেশের সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের থেকে তাদের ভাষা, সংস্কৃতি ও রীতিনীতি সম্পূর্ণরূপে আলাদা। সেই হিসাবে তারা পাহাড়ে আদিবাসী। এখানে কে আগে এসেছে কে পরে এসেছে সেটা মুখ্য বিষয় নয়। পাহাড়ি বিশেষজ্ঞগণ পাহাড়িরা যে আলাদা স্বতন্ত্র জাতি এবং আলাদা স্বতন্ত্র জাতি হিসাবে তাদের ভূমি, আত্মনিয়ন্ত্রণ এবং স্বায়ত্তশাসনের অধিকার রয়েছে সেটা প্রমাণ করতে গিয়ে মার্ক্সবাদ তত্ত্বের উপর ভিত্তি করে যুক্তি দেন। আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রসঙ্গে স্টালিনের মতামত হলো জাতির ইচ্ছামতো জীবন বিন্যাসের অধিকার, অর্থাৎ সে জাতির স্বায়ত্তশাসনের ভিত্তিতে জীবন বিন্যাসের অধিকার যেমন আছে আবার তেমনি সম্পূর্ণ পৃথক হবার অধিকারও আছে। আর আত্মনিয়ন্ত্রণের অধিকার কথাটির অর্থ হলো কেবল জাতির নিজের হাতেই তার ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার থাকবে, জাতির জীবনে জবরদস্তি করার অধিকার কারণেই। পাহাড়িদের দাবি সমতলীয়রা তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করলেও স্বায়ত্তশাসনের অধিকার স্বীকার করে না। এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার করা জরুরি, পাহাড়িদের ভেতরে বিদ্রোহী গোষ্ঠী এবং সাধারণ পাহাড়ি সব ক্ষেত্রে তাদের চাওয়া, দাবি দেওয়া এবং উদ্দেশ্য কিন্তু এক নয়। সাধারণ পাহাড়ি স্টুডেন্টদের মতে তারা পার্বত্য চট্টগ্রামের আলাদা রাষ্ট্র চায় না, তারা মূলত সেখানে সেনা শাসনের বিরুদ্ধে। তারা মনে করে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়েন প্রয়োজন আছে ঠিকই, কিন্তু তাদের দাবি অনুসারে সেখানে যেটা চলছে সেটা মূলত সেনা শাসনেরই নামান্তর। যেমন তারা যদি বাহির থেকে নিজেদের বাড়িতে যেতে চায় কিংবা এক বস্তা চালও যদি বহন করতে চায়, সেই ক্ষেত্রে তাদের সেনাবাহিনীর অনুমোদন লাগে এবং অনুমতি লাগে এবং তাদেরকে সেনাবাহিনীর কাছে প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাদের বক্তব্য 1997 সালে সংঘটিত হওয়া পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির অন্যতম বিষয় ছিল পার্বত্য চট্টগ্রামে 6টি স্থায়ী সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থাকবে আর যত অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্প আছে সেগুলো প্রত্যাহার করা হবে যাতে করে তারা সেনা শাসনের দ্বারা পরিচালিত না হয়। 2021 সালের তথ্য অনুযায়ী সরকার পক্ষের দাবি তারা 241টি সেনাবাহিনী নিরাপত্তা ক্যাম্প প্রত্যাহার করে নিয়েছে, যদিও পাহাড়িরা সরকারের এই দাবির সাথে একমত নয় এবং একই সাথে অনুসন্ধানে দেখা গিয়েছে সরকার যে সকল নিরাপত্তা ক্যাম্প প্রত্যাহার করে নিয়েছে পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহী গোষ্ঠীরা সেসব নিরাপত্তা ক্যাম্পের একটি উল্লেখযোগ্য অংশ দখল করে নিয়েছে। তাই সরকার পক্ষ মনে করে পার্বত্য চট্টগ্রামের বিশৃঙ্খলা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ, সেখানে নিরাপত্তা এবং সমগ্র পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা রক্ষার জন্য সেখানে সেনাবাহিনী এবং অস্থায়ী সেনা ক্যাম্পগুলো প্রয়োজনীয় সংখ্যায় বহাল রাখা একান্ত জরুরি। পাহাড়িরা তাদের স্বায়ত্তশাসনের অধিকারের যৌক্তিকতা প্রমাণ করতে গিয়ে আবারও স্টালিনের বিশ্লেষণ নিয়ে আসেন। স্বায়ত্তশাসনের ধারায় জাতি মাত্ররই জীবন বিন্যাসের অধিকার আছে, এমনকি পৃথক হবারও অধিকার আছে। এক্ষেত্রে মার্ক্সবাদীরা সর্বদা বিচার করে দেখবে সেই স্বায়ত্তশাসনের দাবি অথবা পৃথক হয়ে যাবার দাবি সেই বিশেষ জাতির বেশিরভাগ লোক তথা মেহনতি মানুষের পক্ষে সুবিধাজনক হবে কিনা। যেহেতু পার্বত্য চট্টগ্রামে পাহাড়িরাই প্রায় অর্ধেক, তাই পাহাড়িরা স্টালিনের এই বিশ্লেষণের উপর ভিত্তি করে নিজেদেরকে স্বতন্ত্র জাতি হিসেবে মনে করে, উপজাতি হিসাবে নয়। আর তারা স্বতন্ত্র জাতি হিসাবে নিজেদেরকে দাবি করার ফলে স্টালিনের স্বীকৃত আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বায়ত্তশাসনের অধিকার তাদেরও আছে বলে যৌক্তিকভাবে দাবি রাখে। আর এই তত্ত্বগুলোর উপর ভিত্তি করে তারা পরিশেষে প্রমাণ টানে তাদের পাহাড়ে আদিবাসী হওয়ার ক্ষেত্রে এবং আত্মনিয়ন্ত্রণ ও স্বায়ত্তশাসনের দাবি রাখার পেছনে তারা আগে থেকেই কিংবা 1000 বছর পূর্বে থেকেই এখানে ছিল কিনা সেই প্রশ্ন তোলাটাই যুক্তিহীন। আত্মনিয়ন্ত্রণ এবং স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করার জন্য পাহাড়িরা এই যে নিজেদেরকে স্বতন্ত্র জাতি হিসাবে দাবি করে সেই সম্পর্কে সরকার পক্ষের যুক্তি হলো পাহাড়ের এইসব ক্ষুদ্র নৃগোষ্ঠীরা স্বতন্ত্র কোনো জাতি নয়। যে ব্রিটিশ সরকারের শাসনামলের শুরুর দিকে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা এই অঞ্চলে বসতি স্থাপন করা শুরু করে সেই ব্রিটিশ সরকারই তাদেরকে উপজাতি হিসাবে আখ্যা দিয়ে গিয়েছে এবং এটা নিয়ে পাহাড়িদের আদি পুরুষদেরও কোনো বিতর্ক ছিল না। সরকার পক্ষের বিশেষজ্ঞরা এক্ষেত্রে সংবিধানের ৫ম সংশোধনী টেনে আনেন। সংবিধানের অনুচ্ছেদ ৬ ধারা ২ অনুযায়ী বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হইবেন। অর্থাৎ বাংলাদেশের সীমানার ভেতরে যারা আছে সবাই বাঙালি জাতি। এক্ষেত্রে বাংলাদেশের সংবিধানে আলাদা কোনো জাতির উপস্থিতি স্বীকৃতি দেওয়া হয়নি। মোটামুটি ভাবে যদি সামারি করা হয় তাহলে বলা যায় পাহাড়িরা তাদের যে স্বায়ত্তশাসনের দাবি এবং আদিবাসী হওয়ার দাবি সেটার জন্য মার্ক্সবাদের তত্ত্বের উপর ভিত্তি করে যুক্তি দেয়। অন্যদিকে সরকার পক্ষ তাদের দাবি না মানার পেছনে বাংলাদেশের সংবিধান, প্রখ্যাত নৃতত্ত্ববিদদের দেওয়া সংজ্ঞা এবং জাতিসংঘের ঘোষণাপত্রের ওপর ভিত্তি করে যুক্তি দেয়। মার্ক্সবাদ তত্ত্বের বিপরীতে জাতিসংঘ বাংলাদেশের সংবিধান এবং বিখ্যাত নৃতত্ত্ববিদদের দেওয়া তত্ত্বের উপর ভিত্তি করে যুক্তি দেওয়া অধিকতর যুক্তিসঙ্গত নয় কি? আবার পাহাড়িদেরকে যদি আদিবাসী হিসাবে স্বীকৃতি দিয়ে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয়
তাহলে দেশ ভেঙে যাওয়ার সম্ভাবনার উদয় হবে নাকি? পাহাড়িদের উপরে অত্যাচার নির্যাতন থাকতে পারে, পূরণ হয়নি এমন যৌক্তিক দাবি এবং অধিকারের প্রসঙ্গ থাকতে পারে, সেগুলো পূরণ করতে হবে এবং তাদেরকে নিরাপত্তা দিতে হবে যৌক্তিকভাবে, কিন্তু কখনোই কিন্তু দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়ে নয়। পাহাড়িদের দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে বাংলাদেশ কিভাবে ভেঙে যেতে পারে, এর সাথে ভারতের সেভেন সিস্টার্সের সম্পর্ক কি হতে পারে এবং এখানে ভারত এবং চীনের স্বার্থই বা কি হতে পারে, জিওপলিটিক্সের সামগ্রিক বিষয়গুলো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ততদিন সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।